আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। আজকে আমরা করব নবম শ্রেণীর পরিণতি অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহ 2021। তাহলে এখন আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে প্রতিটি অ্যাসাইনমেন্টের উত্তর আপনি পেয়ে যাবেন সকলের আগে। তাহলে চলেন আপনাদের প্রশ্নটা একটু দেখে নেওয়া যাক। তো আপনাদের নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে পরিণতি ও নাগরিকতা, এটা আপনাদের দিয়েছে প্রথম অধ্যায় পরিণতি ও নাগরিকতা থেকে। তো এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজসমূহ যেটা দিয়েছে সেটা হচ্ছে পরিণতি ও নাগরিকতা বিষয়টি পাঠ শেষে তোমার অর্জনসমূহের তালিকাটি কিংবা তালিকা সমন্বিত একটি পোস্টার তৈরি করো। এখানে সংক্ষেপ যেই জিনিসগুলো থাকতে হবে: নাগরিকতা, পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা। তো এই আপনি যেটাই লেখেন না কেন কিংবা তুমি যেটাই লেখো না কেন, এই 5টা বিষয় অবশ্যই সেখানে তুলে লেখা লাগবে। হ্যাঁ, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি উত্তরে চলে যাই। পরিণতির ইংরেজি শব্দ সিভিক্স। সিভিক্স শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। সিভিটাস শব্দের অর্থ নাগরিক আর সিভিটাস শব্দের অর্থ নগররাষ্ট্র। প্রাচীন গ্রিসের নাগরিক ও নগররাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। ওই সময় গ্রিসের ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে ওঠে নগররাষ্ট্র। যারা নগর-রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হতো। শুধু পুরুষ শ্রেণী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত বিধায় তাদের নাগরিক বলা হতো। দাস, মহিলা ও বিদেশিদের এ সুযোগ ছিল না। নাগরিকের আচরণ ও কার্যাবলী নিয়ে আলোচনায় ছিল পরিণতির বিষয়বস্তু। বর্তমানে একদিকে নাগরিকের ধারণা পরিবর্তন ঘটেছে, অন্যদিকে নগর রাষ্ট্র স্থলে বৃহৎ আকারে জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,570 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা প্রায় 15 কোটি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিক অধিকার ভোগের পাশাপাশি আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকি। তবে আমাদের মধ্যে যারা অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ যাদের বয়স 18 এর নিচে, তারা ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তাছাড়া বিদেশিদের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ নেই, যেমন নির্বাচনে ভোটদান বা নির্বাচিত হওয়ার অধিকার নেই। মূলত রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকেই নাগরিকত্ব বলা হয়। পরিণতি ও নাগরিকতা বিষয়ে পরিসর ব্যাপক ও বিস্তৃত। নিম্নে আমরা এসব পরিসর বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। 1. নাগরিকের অধিকার ও কর্তব্য। রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা যেমন রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মান্য করা, সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদের শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটদান ইত্যাদি। নাগরিকের অধিকার ও কর্তব্য পরিণতি ও নাগরিকতার বিষয়বস্তু। তাছাড়া সুনাগরিকতার বৈশিষ্ট্য, সুনাগরিকতা অর্জনে প্রতিবন্ধকতা এবং তা দূর করার উপায় পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। তারপর 2 নম্বর, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল ইত্যাদি। এদের উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলী পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া সামাজিক মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, সংবিধান, জনমত প্রভৃতি পরিণতি ও নাগরিকতার আলোচ্য বিষয়। 3. নাগরিকতার স্থানীয় ও জাতীয় আন্তর্জাতিক বিষয়। আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে কেন্দ্র করে গড়ে ওঠে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি। ঠিক তেমনি নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কমনওয়েলথ, জাতিসংঘ ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে ওঠে। এসব স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী, অবদান, নাগরিকের সাথে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। 4. নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। পরিণতি ও নাগরিকতা বিষয়টি নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। যেমন অতীতে নাগরিকতা কিভাবে নির্ণয় করা হতো, নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল, বর্তমানে নাগরিকের মর্যাদা কিরূপ, এসবের উপর ভিত্তি করে পরিণতি ও নাগরিকতা বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিক নির্দেশনা প্রদান করে। পরিবার।
সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী একত্রে বসবাস করাকে পরিবার বলে। অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ মহিলা তাদের সন্তানাদি, পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংসার গড়ে ওঠে তাকে পরিবার বলে। মার্কাইভের মতে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগৃহীত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। আমাদের দেশে সাধারণত মা বাবা, ভাই বোন, চাচা চাচী ও দাদা দাদির সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। তবে শুধু একজন মহিলা বা একজন পুরুষকে পরিবার বলা হয় না। মূলত পরিবার হলো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা বন্ধনে আবদ্ধ হয়ে সংগঠিত ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। পরিবারের শ্রেণীবিভাগ। আমরা সবাই পরিবারে বাস করি, কিন্তু সব পরিবারের প্রকৃতি ও গঠন কাঠামো একরকম নয়। কতগুলো নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণীবিভাগ করা হয়, যেমন বংশগণনা ও নেতৃত্ব, পারিবারিক কাঠামো ও বৈবাহিক সূত্র। পরিবারের কার্যাবলী। পরিবারের সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য পরিবার বহুবিধ কাজ করে। পরিবার সাধারণত যেসব কার্য সম্পাদন করে সেগুলো নিম্নরূপ: ১. জৈবিক কাজ। আমাদের মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলেই আমরা জন্মগ্রহণ করেছি এবং তাদের দ্বারা লালিত পালিত হচ্ছি। অতএব সন্তান জন্মদান ও লালন পালন করা পরিবারের অন্যতম কাজ। পরিবারের এ ধরনের কাজকে জৈবিক কাজ বলা হয়। ২. শিক্ষামূলক কাজ। আমাদের মধ্যে অনেকে বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই পরিবারের বর্ণমালার সাথে পরিচিত হই। তাছাড়া বাবা মা অথবা মা বাবা, ভাই বোন, পরিবারের অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলীর শিক্ষা লাভের প্রথম সুযোগ পরিবারে সৃষ্টি হয়। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আর পরিবারের শিশুর প্রাথমিক শিক্ষাও শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয়। অর্থনৈতিক কাজ। পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণের দায়িত্ব পরিবারের। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা মিটিয়ে থাকে। পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ণ উন্নতির ফলে পরিবারের সাথে সংশ্লিষ্ট কাজের জায়গা অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে এবং নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হ্রাস পেয়েছে। তবে আজও পরিবার আমাদের সকলের প্রকার অর্থনৈতিক চাহিদা পূরণ করেছে। রাজনৈতিক কাজ। পরিবারের সাধারণত মা বাবা কিংবা বড় ভাই বোন অভিভাবকের ভূমিকা পালন করে। আমরা ছোটরা তাদের আদেশ নির্দেশ মান্য করি, তারা আমাদের অধিকার রক্ষায় কাজ করেন, বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা দেন, যা আমাদের সুনাগরিক হতে সাহায্য করে। এভাবে পারিবারিক শিক্ষা নিয়ম মেনে চলার মাধ্যমেই পরিবারের শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়। এই শিক্ষা পরবর্তীকালে রাজনৈতিক জীবনে কাজে লাগে। এছাড়া বড়দের রাজনৈতিক আলোচনা শুনেও সে আলোচনায় অংশগ্রহণ করে আমরা দেশের রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে উঠি। মনস্তাত্ত্বিক কাজ। পরিবার মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে। নিজের সুখ দুঃখ, আনন্দ বেদনা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করা যায়। যেমন কোনো বিষয়ে মন খারাপ হলে মা বাবা, ভাই বোনের সাথে আলাপ আলোচনা করে তার সমাধান করা যায়। এ ধরনের আলোচনা মানসিক শান্তি, ক্লান্তি মুছে দিতে সাহায্য করে। তাছাড়া পরিবার থেকে শিশু উদারতা, সহনশীলতা, সহমর্মিতা প্রভৃতি গুণগুলোর শিক্ষা লাভ করে, যা তাদের মানসিক দিককে সমৃদ্ধ করে। তারপর হচ্ছে সমাজ। সমাজ বলতে সেই সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়। অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখনই সমাজ গঠিত হয়। সমাজের ধারণাটি বিশ্লেষণ করলে এর প্রধান দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যথা ক. বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস এবং খ. ওই সংঘবদ্ধতার পেছনে থাকে সাধারণ উদ্দেশ্য। তাছাড়া সমাজের সদস্যদের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়: ঐক্য ও পারস্পরিক সহযোগিতা, নির্ভরশীলতা, ক্রিয়া প্রতিক্রিয়া, সাদৃশ্য বৈসাদৃশ্য ইত্যাদি। সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষকে নিয়ে সমাজ গড়ে ওঠে, আর সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে। সমাজের মাধ্যমে মানুষ মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। সমাজকে সত্য জীবনযাপনের আদর্শ স্থান বলে মনে করে বলে মানুষ তার নিজের প্রয়োজনে সমাজ গড়ে তোলে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যথার্থই বলেছেন, মানুষ স্বভাবগত সামাজিক জীব। যে সমাজে বাস করে না কেন সে হয় পশু, না হয় দেবতা। বস্তুত মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজে বসবাস করে এবং সামাজিক পরিবেশে সে নিজেকে বিকশিত করে। রাষ্ট্র।
রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। আমাদের পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় 200টি রাষ্ট্র আছে। প্রতিটি রাষ্ট্রেরই আছে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা। এই রাষ্ট্র পরিচালনার জন্য আরও আছে সরকার ও সার্বভৌমত্ব। মূলত এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। অধ্যাপক গার্নার বলেন, সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত, সরকারের প্রতি স্বভাবজাতভাবে আগত্যশীল, বহিঃশত্রু নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনগোষ্ঠীকে রাষ্ট্র বলে। এই সঙ্গে বিশ্লেষণ করলে রাষ্ট্রের 4টি উপাদান পাওয়া যায়, যথা জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। জনসমষ্টি রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান জনসমষ্টি। কোনো ভূখণ্ডে একটি জনগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করলে রাষ্ট্র গঠিত হতে পারে। তবে একটি রাষ্ট্র গঠনের জন্য কী পরিমাণ জনসমষ্টি প্রয়োজন এর কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। যেমন বাংলাদেশের জনসংখ্যা প্রায় 15 কোটি, ভারতের জনসংখ্যা 121 কোটি, ব্রুনাইয়ের প্রায় 2 লক্ষ। তবে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে একটি রাষ্ট্র সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকাই বাঞ্ছনীয়। 2. নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড আবশ্যক। ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ ও আকাশসীমাকে বোঝায়। রাষ্ট্রের ভূখণ্ড ছোট বা বড় হতে পারে, যেমন বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,570 বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থলসীমা চুক্তি অনুযায়ী 2015 সালের 31 জুলাই দুই দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মূল ভূখণ্ডে 10,041.25 একর জমি যোগ হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে মিয়ানমার ও ভারতের সাথে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা মামলার রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সমুদ্রে 1,11,813 বর্গ কিলোমিটার। সমুদ্র অঞ্চলে বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি রাষ্ট্রের ক্ষেত্রফল বাংলাদেশের চেয়ে অনেক বড়। সরকার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান সরকার। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সরকারের মাধ্যমে পরিচালিত হয়। সরকার গঠিত হয় 3টি বিভাগ নিয়ে, যথা আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। সকল রাষ্ট্রের সরকারের গঠন একই রকম হলেও রাষ্ট্রভেদে সরকারের রূপ ভিন্ন ভিন্ন। যেমন বাংলাদেশের সংসদীয় সরকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রের যাবতীয় শাসন কার্য সরকার পরিচালনা করে থাকে। সার্বভৌমত্ব সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা। এর 2টি দিক রয়েছে, যথা অভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্র দেশের অভ্যন্তরে বিভিন্ন আদেশ নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি ও সংস্থার উপর কর্তৃত্ব করে। অন্যদিকে বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখে। তারপর হচ্ছে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। আপনারা একটু পজ দিয়ে থামিয়ে লিখে নিন সুন্দর করে। তাহলে মোটামুটি এই ছিল আপনাদের 9ম শ্রেণীর পরিণতি অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান। আশা করি সমাধানটি সকলের ভালো লাগবে। যদি এই সমাধানটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন।